তাহলে বন্ধুরা আমরা জেনেছি যে দুটি সমপ্রকৃতির চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, দুটি বিপরীত প্রকৃতির চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, তাই তো? মানে কি, ধরো এখানে একটা চার্জ আছে +5 কুলম, এখানে যদি একটা চার্জ থাকে পজিটিভ ধরা যাক 4 কুলম, তাহলে কি হবে, এরা পরস্পরকে ঠেলে দেবে, বিকর্ষণ করবে, তাই তো? আর যদি দুজন আলাদা প্রকৃতির হয় +5 কুলম -4 কুলম, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। তো এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই বলটাকে বলা হয় স্থির তড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কি বলা হয়? স্থির তড়িৎ বল। স্থির কথাটা কেন এসছে? কারণ হচ্ছে দুটি আধান স্থির অবস্থায় আছে, এরা যখন স্থির অবস্থায় থাকবে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটাকে বলা হয় স্থির তড়িৎ বল। যদি একটা চলতে শুরু করে বা দুজন যদি গতিশীল হয় তখন কিন্তু ঘটনা আলাদা। যখন স্থির তখন এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণটাকে বলটাকে বলা হবে স্থির তড়িৎ বল। ঠিক আছে? তো আকর্ষণ বা বিকর্ষণ করে সেটা তো বুঝলাম, কিন্তু সেই বলের মানটা কত সে সম্পর্কিত আমাদের মনে প্রশ্ন আসবে, আরও অনেক প্রশ্ন আসবে যে যদি এই চার্জের মানটা বেড়ে যায় তাহলে কি আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা একই থাকবে, না বাড়বে না কমবে, বাড়লে কত বাড়বে, বা যদি ডিস্ট্যান্স বেড়ে যায় তো তখন বলের মান কি হবে, তো সম্পর্কিত অনেক প্রশ্ন আসতে পারে। তো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তড়িৎ বল সম্পর্কিত এই সব প্রশ্নের প্রথম উত্তর দিতে সক্ষম হন ফ্রান্সের একজন বিজ্ঞানী চার্লস কুলম্ব। তিনি বিভিন্ন পর্যবেক্ষণ করেন এবং করে বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করেন। সেগুলো কি কি দেখা যাক একটা করে। ফার্স্ট তিনি দেখলেন যে ধরা যাক এখানে একটা চার্জ আছে +5 কুলম্ব, এখানে আর একটা চার্জ আছে +4 কুলম্ব। তো এই চার্জটাকে আমরা নাম দিলাম Q1, এই চার্জটাকে নাম দিলাম Q2, আর এদের মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে আর নাম দিলাম, সেটা দিলাম 2 মিটার। দুজন পজিটিভ, এদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে, তো ধরা যাক সেই বলটাকে নাম দিলাম F এবং সেটা ধরে নিলাম 3 নিউটন। তো কুলম্ব পর্যবেক্ষণ করলেন যে যদি এদের মধ্যে ডিস্ট্যান্স সেম রেখে এই Q2-র মান 4 কুলম্ব রেখে এই Q1-এর মান আমি দ্বিগুণ করি, তখন এই বিকর্ষণ বলটাও দ্বিগুণ হয়ে যাবে। মানে কি, Q1টা হয়ে যায় যদি 2Q1, এদের মধ্যে বিকর্ষণটা হয়ে যাবে 2F। এটা যদি করি 3 গুণ করি, যদি 3Q1 করি, বলটা হয়ে যাবে 3F। এটাকে 3 গুণ করলে, এই আধানের মানটাকে 3 গুণ করলে বলটাও 3 গুণ হয়ে যাবে। এই আধানের মানটাকে যদি অর্ধেক করি, বলের মান অর্ধেক হয়ে যাবে। মানে কি, বলটা হচ্ছে এই আধানের সমানুপাতিক যখন কিনা দ্বিতীয় আধানের মান এবং এদের মধ্যে ডিস্ট্যান্স সেম থাকবে। তাহলে কি বলতে পারি আমরা এখান থেকে, যে বিকর্ষণ বা আকর্ষণ বলটা Q1-এর সমানুপাতিক। একইভাবে যদি Q1-এর মান সেম রাখি, আর এর মান মানে ডিস্ট্যান্সটা সেম রাখি, Q2-র মানটাকে বাড়াই বা কমাই, সমানুপাতিক হারে এই F-এর মানটাও কমবে বা বাড়বে। এটা দ্বিগুণ করলে F-এর মানও বাড়বে, এটা যদি অর্ধেক করি বলের মানও অর্ধেক হয়ে যাবে। তাহলে F প্রপোর্শনাল টু আবার Q। এবারে আসছে এদের মধ্যে ডিস্ট্যান্সের ব্যাপারটা। তিনি কি পর্যবেক্ষণ করলেন? তিনি পর্যবেক্ষণ করলেন যদি ডিস্ট্যান্সটা বাড়ায় এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কমবে, মানে ব্যস্তানুপাতিক। এবং শুধু কমবে যে তা না, বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে। মানে কেমন? মানে যদি ডিস্ট্যান্সটা করি 2r, কমে যাবে 4 গুণ, 4 গুণ কমে যাবে। যদি 4 গুণ বাড়াই 4r করি, কমে যাবে 4 স্কোয়ার, 16 গুণ কমে যাবে। বোঝা গেল? আবার যদি অর্ধেক করি ডিস্ট্যান্স, মানে হাফ আর করি, সেক্ষেত্রে বলটা দ্বিগুণ 4 গুণ বেড়ে যাবে। মানে কি, F প্রপোর্শনাল টু 1/r²। আর বাড়লে F তো কমবেই, শুধু তাই নয়, এর বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে কমবে বা বাড়বে। ঠিক আছে? তো তিনটে থেকে আমরা কি লিখতে পারি? F প্রপোর্শনাল টু Q1 Q2/r², তাই তো? তো যদি সমানুপাতিকটাকে সমান চিহ্ন লিখতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট এখানে গুণ করতে হয়। এটাই হচ্ছে
কুলম্বের সূত্র বা কুলম্বের সূত্র বলা হয়, ঠিক আছে। তো এখন এই কে নিয়ে, এই কনস্ট্যান্টটা নিয়ে অনেক আলোচনার বিষয় রয়েছে। তো আমি একটা একটা করে আলোচনার মধ্যে আসি। 1 নম্বর বিষয় হলো না, যদি এই Q1, Q2 এবং R এই 3টি প্যারামিটার ছাড়া, দুটি আধানের মান এবং ওদের মধ্যে ডিস্টেন্স, এই 3টি প্যারামিটার ছাড়া অন্য কোনো বিষয়ের উপর এদের মধ্যে বিকর্ষণ বা আকর্ষণ বলের মান নির্ভর না করে, তাহলে যে এই কনস্ট্যান্টের মানটা শুধু ধ্রুবকই না এবং সর্বদাই ওর মানটা ফিক্সড থাকবে, কোনো দিন কোনো অবস্থাতেই ওর মান চেঞ্জ হবে না, একটা ফিক্সড মান থেকে যাবে। যেমন আমরা দেখি ক্লাস 11-এ পড়েছো না মহাকর্ষ, ওখানে যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আছে জি, সেখানে কী রেখেছিলাম যে দুটি বস্তুর ভর m1 m2 হলে তাদের মধ্যে ডিস্টেন্স যদি r হয়, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা আর কারোর উপরেই ডিপেন্ড করে না এই 3টি প্যারামিটার ছাড়া, এফ এর মানটা কারোর উপরেই ডিপেন্ড করে না। সেজন্য ওখানে যে কনস্ট্যান্টটা ছিল, এই কনস্ট্যান্টের মান সর্বদাই ফিক্সড। এই কনস্ট্যান্টের মান এসআই পদ্ধতি কত ছিল? 6.67 × 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ছিল, এবং এই মানটা পুরো ফিক্সড এসআই পদ্ধতির জন্য, কোনো অবস্থাতে এই মান চেঞ্জ হবে না। এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে যদি এখানে এই এফ এর মানটা, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি 3টি প্যারামিটার ছাড়া কারোর উপরেই ডিপেন্ড না হয়, তাহলে কিন্তু এ হয়ে যাবে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। কিন্তু এখন দেখতে হবে সত্যি কি আর কারোর উপর ডিপেন্ড করে কি না করে না। তো এখানে কিন্তু কেটা, এখানে কিন্তু এই আকর্ষণ বা বিকর্ষণের বলের মানটা এই 3টি প্যারামিটার ছাড়াও কোন মাধ্যমে এই আদানগুলো রয়েছে তার উপরে ডিপেন্ড করে। শুধুমাত্র মানেটা উদাহরণ দিয়ে বললে বোঝা যাবে। মানে কি? মানে যদি বায়ু মাধ্যমে Q1 Q2 আর ডিস্টেন্সে থাকে এবং তার ক্ষেত্রে এফ এর মান যা হবে, যদি এই সেম আধান রেখে তাদের মধ্যে ডিস্টেন্স সেম রেখে জলের মধ্যে রাখি পুরো সিস্টেমটাকে, সেক্ষেত্রে কিন্তু এফ এর মান চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি, বলটার মান এই 3টি প্যারামিটার ছাড়াও কোন মাধ্যমে ওদেরকে আমি রাখছি তার উপরে ডিপেন্ড, ঠিক আছে। তাই সেক্ষেত্রে কিন্তু কে এর মানটা ওই মাধ্যমের সাথে সাথে চেঞ্জ হবে, একদমই পুরোপুরি কনস্ট্যান্ট না, ইউনিভার্সাল কনস্ট্যান্ট কিন্তু না, ঠিক আছে। তাহলে জলের ক্ষেত্রে কে এর মান একটা ফিক্সড থাকবে, বায়ুর ক্ষেত্রে কে এর মান একটা ফিক্সড থাকবে, ঠিক আছে। জলের ক্ষেত্রে কনস্ট্যান্ট, বায়ুর ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, তেলের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, কিন্তু জল আর বায়ুর ক্ষেত্রে কে এর মানটা আলাদা আলাদা হবে। তাই কনস্ট্যান্ট হলেও কিন্তু আংশিক কনস্ট্যান্ট, পুরোপুরি কনস্ট্যান্ট না, মাধ্যমের উপরে এর মানটা ডিপেন্ড করবে। এটা হচ্ছে একটা জিনিস। তাহলে এই কে এর মানটা মাধ্যমের উপর ডিপেন্ড করে, মাধ্যমের সাথে সাথে এর মানও চেঞ্জ হয়, তাই এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি। তো ম্যাটেরিয়াল প্রপার্টি নিয়ে আমি পরের ক্লাসে আরও অনেক কিছু বলবো। এখন আপাতত শুধু এটা জেনে রাখো, এটা শুধু মাধ্যমের উপর ডিপেন্ড করে এবং শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে সামান্য পার্থক্য হয় এর মানটা, কিন্তু মোটামুটি একই ধরে নেওয়া যায়। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এর মান হচ্ছে 1 ডাইন সেন্টিমিটার স্কোয়ার আর ইএসইউ আধান স্কোয়ার, এবং এসআই এর ক্ষেত্রে এর মান হচ্ছে, এসআই পদ্ধতিতে এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার পার কুলম স্কোয়ার, ঠিক আছে। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কিন্তু, অন্য মাধ্যমের ক্ষেত্রে মানটা চেঞ্জ হবে। এখন আপাতত এটুকু জানলে হবে, পরের ক্লাসে এ সম্পর্কিত আরও অনেক কিছু আলোচনা করব। তখন দেখবো আমরা কে সমান আবার 1/4πε, এরকম অনেক কিছু আসে, সেগুলো পরের ক্লাসে করবো। 2 নম্বর পয়েন্ট হলো, এই কনস্ট্যান্টের মানের উপরে কিন্তু ডিপেন্ড করে এই ফোর্সটার মান অ্যাকচুয়ালি কতটা, মানে এই ফোর্সটা অ্যাকচুয়ালি স্ট্রং ফোর্স নাকি উইক ফোর্স। মানে কি, মানে আমি গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে এই ফোর্সটা পার্থক্য করে দেখালে তবে তোমরা ভালো বুঝতে পারবে। গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কি ছিল, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলের ক্ষেত্রে m1 m2/r², তাই তো। আর এখানে আমরা কি পেলাম, Q1 Q2/r²। দেখো
একটু আগে লিখেছিলাম জির মানটা এসআই পদ্ধতিতে কত 6.67 ইন্টু 10⁻⁻12 এককটা আমি আর লিখছি না, এর ক্ষেত্রে হচ্ছে 9 ইন্টু 10⁻9। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তার মানে যদি 1 কেজি ভরের দুটি বস্তু হয় তারা যদি 1 মিটার দূরত্বে থাকে সেক্ষেত্রে এই মানটা 1 হয়ে গেল, কিন্তু বলটা কত হবে 6.67 10⁻⁻নিউটন, বলটা হবে এত নিউটন, -12 আছে 10-এর মাথায়। তার মানে কি বলটা অনেকটাই কম। তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই ফোর্সটা, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু অনেকটা উইক ফোর্স, অনেকটা দুর্বল ফোর্স। সেজন্য কিন্তু আমরা একে অন্যের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা অনুভবই করতে পারি না। যখন ভরটা অনেক বড় হয়ে যায়, পৃথিবী আর আমাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মানটা অনেকটাই বেশি, বা চাঁদ সূর্যের মধ্যে, চাঁদ পৃথিবীর মধ্যে আকর্ষণ বিকর্ষণের বলের মানটা বেশি, ঠিক আছে। তাই এটা এর মানের উপর কিন্তু ভিত্তি করে বোঝা যাচ্ছে এটা কতটা স্ট্রং বা উইক ফোর্স। এক্ষেত্রে কিন্তু দেখো কে এর মান সিজিএস এসআই পদ্ধতিতে 9 ইন্টু 10⁹ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে অনেকটাই বেশি, মাইনাস নেই কিন্তু অনেকটাই বেশি। যদি 1 কুলম্বের দুটো চার্জ 1 মিটার ডিস্টেন্সে রাখা হয় তাদের মধ্যে এত নিউটন ফোর্স কাজ করবে, মানে কি অনেকটাই বেশি ফোর্স এটা। তাহলে কি এই ফোর্সটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তড়িৎ বল কিন্তু অনেক স্ট্রং ফোর্স বা অনেক শক্তিশালী ফোর্স, শক্তিশালী বল, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু মহাকর্ষ বল ছিল অনেকটা দুর্বল বল। তাহলে কে এর মানের উপর ডিপেন্ড করছে এই বলটা কতটা শক্তিশালী বা কতটা দুর্বল, এই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কুলম্বের সূত্র বা কুলম্বস লটা কি জানলাম, F = K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, তাই তো, যেখানে কেটা মাধ্যমের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো ফার্স্ট যেটা মনে রাখতে হবে, এটা একটা ল, সূত্র, আর ফিজিক্সের কোনো সূত্রই কিন্তু প্রমাণ করা যায় না। উনি চার্লস কুলম্ব বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমেই সূত্রটা ডিরেক্ট লিখেছিলেন এবং এটাকে ধরে নিয়ে অন্য বিভিন্ন ঘটনার পর্যবেক্ষণ করে যে ফল পেয়েছেন আর এটাকে ধরে নিয়ে ম্যাথমেটিক্স করে একই ফল পেয়েছেন, মানে এটা ঠিক। ডিরেক্ট কিন্তু এটাকে কোনোভাবে প্রমাণ করা যাবে না, ফিজিক্সের কোনো লই প্রমাণ করা যায়। যেমন ধরো নিউটনের 3টে গতিসূত্র প্রমাণ করা যাবে কি, যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রমাণ করা যায় না। ওটা ধরে নিয়ে দেখা গেছে যে পর্যবেক্ষণ করে যা মান পাওয়া যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করে আর ম্যাথমেটিক্স করে, ম্যাথ করে মানটা মিলে যাচ্ছে, তার মানে কি ধরে যেটা নেওয়া হয়েছে সেটা ঠিক। তাহলে এটা কিন্তু প্রমাণ করা যাবে না। এটার উপর বেস করে কোনো সূত্র প্রমাণ করার গেলে সেখান থেকে এটাকে প্রমাণ করা যায়, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করা যাবে না, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হলো কুলম্বের সূত্রটা বিন্দু আদানের ক্ষেত্রে প্রযোজ্য, মানে দুটি বিন্দু আদানের ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করা যাবে। পয়েন্ট চার্জ, তো পয়েন্ট চার্জ কনসেপ্টটা কেমন না, পয়েন্ট চার্জ কনসেপ্টটা কিন্তু পুরোপুরি আপেক্ষিক বিষয় এবং পুরোপুরি ডিপেন্ড করছে ওদের মধ্যে ডিস্ট্যান্সের উপর। মানে কেমন, ধরা যাক আমার কাছে একটা মেটালের বল রয়েছে যেটার মধ্যে চার্জ আছে, চার্জ পার্টিকেল সেটা, ঠিক আছে। তো আরেকটা ওরকম সেম মেটালের বল রয়েছে, ধরা যাক ফুটবলের মতো দুটো বল, ঠিক আছে। তো দুটো বলকে যদি আমি এরকম 1 ফুট বা 1 মিটার বা 2 মিটার দূরত্বে রাখি, কিন্তু এগুলোকে পয়েন্ট হিসেবে কল্পনা করা যাবে না। কিন্তু মনে করো আমি এই বলটাকে নিয়ে রেখেছি 1 কিলোমিটার কি 2 কিলোমিটার দূরে, তখন কি সেটাকে পয়েন্টের মতো লাগবে না? তাহলে এমনকি ধরো এখান থেকে আমরা অনেক বড় বড় নক্ষত্র থেকে কি বিন্দুর মতো দেখতে পাই না, পয়েন্টের মতো। ডিস্ট্যান্স বেশি হলে পয়েন্ট হিসেবে কল্পনা করা যায়, ঠিক আছে। তাহলে যদিও এই দুটো চার্জ এরকম বড় বড় হোক না কেন, যদি এদের মধ্যে ডিস্ট্যান্সটা অনেকটাই বেশি হয় এই এদের আকারের সাপেক্ষে, তখন কিন্তু এদেরকে পয়েন্ট হিসেবে ধরা যাবে। আর সেক্ষেত্রে ডিস্ট্যান্সটা নিতে হবে এদের সেন্টার থেকে, বোঝা গিয়েছে। আবার যদি দুটো ছোট ছোট চার্জ হয়, সেক্ষেত্রে যদি এদের মধ্যে ডিস্ট্যান্স অনেকটাই কম হয়, তাহলে কিন্তু এদের আবার পয়েন্ট চার্জ হিসেবে ধরা যাবে না। তাহলে পয়েন্ট চার্জ কনসেপ্টটা পুরোপুরি ডিপেন্ড করছে এদের মধ্যে ডিস্ট্যান্সের উপরে। এদের আকারের থেকে, সাইজের থেকে ডিস্ট্যান্সটার মান অনেকটাই বেশি হতে হবে, তাহলে কিন্তু এদেরকে পয়েন্ট চার্জ হিসেবে ধরা যাবে, ঠিক আছে। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো রেঞ্জের ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রয়োগ করা যায়। এক্ষেত্রে ডিস্ট্যান্সের কোনো বাধা নিষেধ নেই। তবে কি হবে, যদি ডিস্টেন্স বেশি হয়ে যায়, তো তাদের মধ্যে আমরা দেখেছি ব্যস্তানুপাতিক হারে এফ এর মানটা কমে যাবে। সেক্ষেত্রে হয়তো বলের মানটা অনেকটাই কম হয়ে যাবে, কিন্তু আমরা যে কোনো রেঞ্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে।